কালীকিঙ্কর বাবুর ঘুম আসছিল না। বিছানায় এপাশ ওপাশ করছেন অনেকক্ষণ ধরে। সমস্ত দিন খাটাখাটুনি কম হয় না। সারা রাত তাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকতেই তিনি অভ্যস্ত। আজ তার ব্যতিক্রম হবার কারণ বোধহয় নতুন জায়গায় রাত কাটাচ্ছেন তাই। আগেও কতবার অনুভব করেছেন পরিচিত পরিবেশ ছেড়ে অন্যত্র রাত কাটালে ঘুমের ব্যাঘাত হয়। তিনি এতদিন যেখানে ছিলেন সেখানে আজ নেই। স্বাভাবিকভাবেই তাই ঘুম চোখের কোণাকে ছাপিয়ে যাচ্ছে না। অবশ্য কালীকিঙ্করবাবু জানেন এই কারণটি কিন্তু একমাত্র কারণ নয়। মনের নিদারুণ দুশ্চিন্তাই তাকে এইভাবে জাগিয়ে রেখেছে। তাই মনে হচ্ছে ফেলে আসা সন্ধ্যায় রেবতী চৌধুরীর সঙ্গে তাঁর দেখা না হলেই ভালো হতো। ওই ধুরন্ধর লোকটি যে তাকে এক ঘোরালো পরিবেশের দিকে ঠেলে দিয়ে চলে গেছে তখন তিনি বুঝতে পারেননি। কালীকিঙ্কর নিয়োগী হাওড়ার এক গণ্ডগ্রামে জন্মগ্রহণ করেছিলেন বছর ৪৫ আগে। আজকের ভাষায় বড় এক জোদ্দারের ঘরকে তিনি আলো করেছিলেন বলা চলে। দুরন্ত প্রশ্রয়ের মধ্যে মানুষ হওয়ার দরুন লেখাপড়া বিশেষ হলো না, তবে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হওয়ার দরুন সেই গণ্ডগ্রাম তাকে আটকে রাখতে পারেনি। যৌবনে পা দেবার সঙ্গে সঙ্গে ছিটকে এসেছেন নগর কলকাতায়। পৈতৃক টাকা আর বুদ্ধির জোরে পরবর্তীকালে ঠিকাদারির মাধ্যমে প্রচুর আয় করেছেন। পরিচিত জনেরা বলে সাদা ও কালো মিলিয়ে লাখ 10 টাকা তাঁর আছে। তবুও তাঁর জীবন পরিপূর্ণ রূপ নিতে পারেনি। বিয়ে করেছিলেন যথাসময়ে। শ্যামবাজারের একখানা দোতলা বাড়ি কিনে চমৎকারভাবে দিন কাটাচ্ছিলেন দুজনে, কিন্তু 10 বছরের বেশি স্ত্রীকে ধরে রাখতে পারলেন না। কেমন সমস্ত এলোমেলো হয়ে গেল। স্ত্রী তাকে কোনো সন্তান উপহার দিতে পারেননি, কাজেই কোনো পিছুটান ছিল না। বাড়ি বেচে দিয়ে হোটেলে এসে উঠলেন। সেই থেকে তাঁর ভেসে বেড়ানো জীবন আরম্ভ হয়েছে। এই ফ্ল্যাটের সন্ধান দিয়েছিল রেবতী। 100 টাকা ভাড়া হলেও বেশ পছন্দ হয়ে গিয়েছিল কালীকিঙ্করের। আজ সকালেই তিনি এখানে উঠে এসেছেন। রেবতী চৌধুরীর সঠিক পরিচয় দেওয়া শক্ত। এইটুকু অবশ্য বলা যায়, অর্থের বিনিময়ে যে কোনো উপকার বা অপকার সে করতে সবসময় প্রস্তুত। এইরকমই এক সূত্রে কালীকিঙ্করের সঙ্গে তাঁর পরিচয়। তারপর থেকে সে আর তাঁর পিছু ছাড়েনি। দূরের কোনো ঘড়িতে রাত 3টে বাজল। কালীকিঙ্করের দু চোখের পাতা এবার ভারী হয়ে আসতে লাগলো। কতক্ষণ আর জেগে থাকবেন? তিনি এবার পাশ ফিরে শুলেন। 3 তলা সুদৃশ্য ফ্ল্যাট বাড়িটাও অন্ধকারের মধ্যে ঝিমোচ্ছে। কোথাও এতটুকু সাড়া নেই, নেই কোনো আলোর রেখা। এই বাড়ির প্রতি তলায় 3টি করে ফ্ল্যাট আছে। কালীকিঙ্কর থাকেন মাঝের তলায়। ওর পাশে আছেন একজন অবসরপ্রাপ্ত সিভিলিয়ান। সব শেষের জন হলেন সলিসিটার। বলা বাহুল্য, কারুর সঙ্গে কারুর বিশেষ আলাপ নেই। গুটি কয়েক সচ্ছল মানুষ একই জায়গায় থাকলে এক অজানা কারণে নিজেদের অন্যের কাছ থেকে গুটিয়ে রাখেন। ওদিকে 3টে বাজার কিছুক্ষণ পরে হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙে গেল সলিসিটার সুবীর সান্যালের। দ্রুত তিনি উঠে বসলেন বিছানায়। পাশের ফ্ল্যাটে কাচের কোনো কিছু ভাঙার তীক্ষ্ণ শব্দে তাঁর ঘুম ভেঙে গেছে। উঠে বসার সঙ্গে সঙ্গেই ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পেলেন। তারপরই অতি চাপা কাতরানি কানে ভেসে এলো। সুবীর সান্যালের মনে হলো সিভিলিয়ান ভদ্রলোকের ফ্ল্যাটে কিছু একটা তো ঘটেছে। খাট থেকে নেমে ড্রেসিং গাউনটা গায়ে চাপাতে চাপাতেই তিনি বেরিয়ে এলেন ঘর থেকে। অন্ধকার হাতড়ে সুইচটা টিপতেই বারান্দায় আলো জ্বলে উঠল। একটু ইতস্তত করলেন সান্যাল, কিন্তু মুহূর্তের মধ্যে সেই ভাব কাটিয়ে করাঘাত করলেন সিভিলিয়ানের দরজায়। নেক্সট ডোর নেবার যদি অসুবিধায় পড়ে থাকেন তাহলে সহযোগিতার জন্য এগিয়ে যাওয়ার নৈতিক দায়িত্ব তাঁর রয়েছে। দরজায় করাঘাত করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভেসে এলো দ্রুত পায়ের শব্দ। তিনি আবার করাঘাত করলেন। দরজা খুলল না। সান্যাল এবার চাবির ফুটোতে চোখ লাগালেন। অতি অল্প ফাঁক দিয়ে বিশেষ কিছু দেখতে পাওয়ার কথা নয়। চাপা আলো জ্বলছিল ঘরে। শুধু দেখতে পেলেন একজন মানুষের নিম্নাংশ। সে অন্য একটা দরজা দিয়ে ওধারে চলে যাচ্ছে। ব্যাপারটা খুব সুবিধার বলে মনে হলো না সুবীর সান্যালের।
কিছু একটা নিশ্চয়ই ঘটেছে এই ফ্ল্যাটের মধ্যে। স্বামী স্ত্রীর মধ্যে কেউ সাড়া দিলেন না, এ তো হতে পারে না। তাছাড়া যে লোকটির নিম্নাংশ দেখা গেল সে আর যেই হোক সিভিলিয়ান দাশগুপ্ত নয়, চোর নয় তো। দুজনকে অজ্ঞান করে দিয়ে নিজের কাজ গুছিয়ে নিচ্ছে। সুবীর সান্যাল দ্রুত চিন্তা করে নিয়ে কালীকিঙ্করের দরজায় বার কয়েক ধাক্কা মারলেন গিয়ে। তিনি ভাবপ্রবণ মানুষ বলেই একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। কালীকিঙ্কর দরজা খুলে বেরিয়ে এলেন। সবে মাত্র ঘুম এসেছিল, তাই বিস্ময়ের সঙ্গে তার মনে বিরক্তি মিশে রয়েছে। কি হয়েছে? সুবীর সান্যাল নিজের অভিজ্ঞতার কথা বললেন। নিজের আলস্য ঝেড়ে ফেলে দিয়ে কালীকিঙ্কর এবার সজাগ হলেন। তাই তো, ওই ফ্ল্যাটে ঘোরালো কিছু ঘটেছে বলেই মনে হচ্ছে। দুজনে বারান্দার বাগানের দিকের অংশে ছুটে গেলেন। সত্যিই যদি ওই ফ্ল্যাটে কেউ ঢুকে থাকে, তাহলে সে ওধারের মেথর যাবার ঘোরানো সিঁড়িটাই ব্যবহার করে থাকবে। তাই যদি হয়, তাহলে তাকে ওই পথ দিয়েই পালাতে হবে। এমুড়ো ওমুড়ো কিছু নেই। এক ফালি ফুলের বাগান, চাঁদ পশ্চিমে অনেক হেলে পড়লেও ওখানে অন্ধকার কিছুটা তরল। দুজনে বিস্ফারিত চোখে দেখলেন একটি লোক ঝড়ের বেগে ফুল গাছগুলিকে নির্মমভাবে মারিয়ে পেছনের নিচু বাউন্ডারি ওয়াল টপকে রাস্তায় গিয়ে পড়ল। আপনি শুনছেন কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসবের গল্প পঙ্কিল প্রণয়। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অথবা আমাদের উপস্থাপনায় গল্পটি শোনার পরও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা নিশ্চয়ই ভুল করবেন না। আসুন শুরু করছি আজকের গল্প পঙ্কিল প্রণয়। কে পালালো তাকে চেনা না গেলেও সে যে একজন যুবক শ্রেণীর ব্যক্তি তা বুঝতে পারা গেল। দুজনে এবার মুখ চাওয়াচাই করেন। ব্যাপার যে গুরুতর তা বুঝতে আর কোনো অসুবিধে হয় না। তাদের সাড়া পেয়েই লোকটা চম্পট দিয়েছে। কিন্তু কালীকিঙ্করই প্রথম কথা বললেন। লোকটা কিন্তু খালি হাতে পালালো। আমরা জেগে উঠেছি বুঝতে পেরে কোনো কিছু নিয়ে যেতে আর সাহস করেনি। সুবীর সান্যাল বললেন, হয়তো টাকা কড়ি পকেটে ভরে চম্পট দিয়েছে, আর কিছু নেবার তার ইচ্ছে ছিল না। কিন্তু আমি অন্য কথা ভাবছি। কি বলুন তো? সস্ত্রীক দাশগুপ্ত কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? আমরা দরজা ধাক্কানোতে চোর ভোরকে পালালো, অথচ তারা একেবারেই চুপচাপ। আমারও কথাটা মনে হয়েছে। দুজনকে অজ্ঞান করে ফেলাও হয়ে থাকতে পারে। আর আমাদের গবেষণা চালিয়ে লাভ নেই, এখন পুলিশে খবর দেওয়া দরকার। অবস্থা উপযোগী যুক্তি। তবু সিভিলিয়ান দাশগুপ্তর দরজায় জোরে জোরে কয়েকবার ধাক্কা মারা হলো। আগের মতোই কোনো সাড়া শব্দ না পেয়ে দুজনে পুলিশে খবর দিতে তৎপর হলেন। অবশ্য থানা পর্যন্ত যেতে হলো না। সুবীর সান্যালের ঘরে ফোন আছে। ও সেই থানায় ছিলেন না। সাব ইন্সপেক্টর মোহিত মিত্র মিনিট 15-র মধ্যে চলে এলেন ঘটনাস্থলে। যতটুকু জানা গেছে সমস্তই বলা হলো তাকে। তিনিও কয়েকবার দরজা ধাক্কা দিয়ে দাশগুপ্ত পরিবারের সাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। এখন একটি মাত্র পন্থাই বাকি রইল, দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা প্রকৃত ব্যাপারটা কি। দিনের আলো তখন ফুটতে আরম্ভ করেছে। পুলিশের আগমনের পর কিভাবে যেন সমস্ত ফ্ল্যাট বাড়িটা জেগে উঠেছে। একতলা ও তিনতলার বাসিন্দারা উৎসুকভাবে এদিক ওদিক করছেন, কিন্তু ঘটনাস্থলে আসতে সাহসী হচ্ছেন না। মোহিত মিত্র সকলকে ডেকে পাঠালেন। সকলের সামনে তিনি দরজা ভাঙতে চান। দুজন কনস্টেবলের সাহায্যে বার কয়েক চেষ্টার পরই ইয়ের লক বিকল হয়ে গিয়ে দরজার পাল্লা খুলে গেল। সাব ইন্সপেক্টর একাই ঢুকলেন ঘরে। বেডরুম ল্যাম্পের হালকা আলো চারধার কেমন ছায়াময় করে রেখেছে। তাছাড়া তীব্র ক্লোরোফর্মের গন্ধ মোহিত মিত্রকে সজাগ করে তুলল। তিনি কয়েক পা এগিয়েই হোঁচট খেলেন একটা টিপয়ের সঙ্গে। ডাল সামলে নেবার পরই তাঁর দৃষ্টি পড়ল সোফার ওপর। একজন আড় হয়ে পড়ে আছে। পুরুষ নয়, মহিলা। কিন্তু এভাবে তো কাজ চলতে পারে না। জোরালো আলো দরকার।
পর্দাগুলি টানা না থাকলে বাইরের আলো ঘরে প্রবেশ করত। সঙ্গে টর্চ ছিল। টর্চের সাহায্যেই অচিরেই সুইচ বোর্ডের সাক্ষাৎ পাওয়া গেল। সুইচ অন করতেই তীব্র আলোয় ঘর ভরে গেল। মোহিত দেখলেন সুশ্রীর সুগঠনা মেয়েটি মরার মতো পড়ে রয়েছেন সোফার ওপর। বয়স বছর 25-এর মধ্যেই হবে। ইনিই বোধহয় মিসেস দাশগুপ্তা। মারা গেছে নাকি? মিত্র এগিয়ে গিয়ে ঝুঁকে পরীক্ষা করলেন দেহটি। প্রাণ রয়েছে। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে মাত্র। কিন্তু অপরজন মিস্টার দাশগুপ্ত গেলেন কোথায়? তার প্রশ্নের বিস্ময়কর উত্তর অপেক্ষা করছিল সোফার পেছন দিকে। মোহিত মিত্র সাজানো ঘরখানি দেখতে দেখতে ওধারে এগোতেই থমকে গেলেন। দীর্ঘকায় এক পুরুষ রক্তে মাখামাখি অবস্থায় পড়ে রয়েছেন সোফার পেছনে ও পাশের ঘরে যাবার দরজার মাঝামাঝি জায়গায়। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দেহে প্রাণ নেই। জমাট রক্ত বুঝিয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ আগে এই প্রাণ সংহার পর্ব শেষ হয়েছে। কিছু কাচের টুকরো ছড়িয়ে আছে মৃতদেহের এধারে ওধারে। ফ্লাওয়ার ভাস বা ওই জাতীয় কিছুর অংশ হতে পারে। ওই অংশের দেয়ালের কয়েক জায়গায় রক্তের দাগও রয়েছে। মোহিত মিত্র সহজেই বুঝতে পারলেন দুটি গুলি শরীর ভেদ করেছে। কোন গুলিতে মৃত্যু হয়েছে তা অবশ্য পোস্টমর্টেম রিপোর্ট থেকেই জানা যাবে। বহুদিন পরে এই অঞ্চলে এইরকম একটি মর্মন্তুদ হত্যাকাণ্ড সংঘটিত হল। আগে মৃতদেহ শনাক্তকরণের কাজ শেষ করা দরকার। মিত্র কয়েকজনকে ঘরের মধ্যে ডেকে আনলেন। সকলেই স্তম্ভিত হয়ে গেলেন এই রক্তাক্ত ব্যাপার দেখে। পরে এক বাক্যে স্বীকার করলেন মৃতদেহ নীরেন দাশগুপ্তর। প্রাক্তন এই সিভিলিয়ানটি এখন একটি নামকরা প্রাইভেট ফার্মের সঙ্গে যুক্ত ছিলেন। অজ্ঞান অবস্থায় পড়ে থাকা মহিলাটি তাঁর স্ত্রী। ব্যাপারটি যে অত্যন্ত রহস্যময় এই সম্পর্কে স্থির নিশ্চিত হলেন মোহিত মিত্র। দ্রুত প্রাথমিক কাজগুলো তিনি সেরে নিতে চাইলেন। সুবীর সান্যালের ঘরে ফোন আছে জানতে পেরে তিনি প্রথমে নিজের থানার ওসির সঙ্গে কথা বললেন। তারপর যোগাযোগ করলেন হোমিসাইড স্কোয়াডের সঙ্গে। সবশেষে অ্যাম্বুলেন্সকে দ্রুত এখানে চলে আসার জন্য বললেন। আধ ঘন্টার মধ্যে হোমিসাইড স্কোয়াডের মিস্টার সামন্ত দলবল নিয়ে উপস্থিত হলেন। অ্যাম্বুলেন্সও এসে পড়ল। অত্যন্ত সতর্কতার সঙ্গে মিসেস দাশগুপ্তাকে তুলে দেওয়া হলো গাড়িতে। মহিলাটির জ্ঞান ফিরিয়ে আনা দরকার। নিঃসন্দেহে এই হত্যাকাণ্ড সম্পর্কে তিনি অনেক কিছুই বলতে পারবেন। ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে মন্তব্য করলেন অন্তত ঘন্টা 5 আগে মারা গেছেন ভদ্রলোক। দুবারই বুলেট নিক্ষেপ করা হয়েছে খুব কাছ থেকে। বিশেষ বিশেষ অ্যাঙ্গেল থেকে খান কয়েক ছবি তুলে নিল ফটোগ্রাফার। এবার মৃতদেহ চালান দেওয়া হলো মর্গে। নীরেন দাশগুপ্তর 3 কক্ষ বিশিষ্ট ফ্ল্যাটটি খুঁটিয়ে দেখলেন মিস্টার সামন্ত। চুরির উদ্দেশ্য নিয়ে হত্যাকারী এখানে এসেছিল বলে মনে হয় না। ওয়ার্ডরোব, সেফ ইত্যাদি অক্ষতই রয়েছে। তাছাড়া ড্রেসিং টেবিলের দেরাজে একজোড়া কানের দামি গয়না, রিস্টওয়াচ ও 100 টাকাও দেখতে পাওয়া গেল। চোর হলে এসব রেখে যেত না। ল্যাট্রিনের ওধারে স্পাইরেলের মুখে যুক্ত দরজাটি সামন্ত পরীক্ষা করে দেখলেন। এই পথ দিয়েই একজনকে পালাতে দেখা গেছে। প্রশ্ন অবশ্য থেকে যাচ্ছে, দরজার ছিটকিনি আগে থেকে খোলা না থাকলে আগন্তুক ভেতরে প্রবেশ করতে পারত না। কে খুলে রেখেছিল ছিটকিনি? হত্যাকারীর সুবিধার জন্য এ কাজ কার পক্ষে করা সম্ভব এবং কেন? স্পাইরেলের মুখের দরজার পাল্লা এবং বিট ডাস্ট করার আদেশ দিলেন মিস্টার সামন্ত। ওখানে আগন্তুকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেয়ালে যে রক্তের ছোপ পড়েছিল তাও সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হলো। সাদা চোখে অন্তত মানুষের রক্ত বলেই মনে হলো। এবার এজাহার নেওয়ার পালা। কালীকিঙ্কর ও সুবীর সান্যাল আবার নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করলেন। এ কথাও তাঁরা জানালেন আগন্তুকের মুখ তাঁরা দেখতে পাননি। জোরালো আলোর অভাব তাঁদের বিশেষভাবে অনুভূত হয়েছে। তবে তার পাঁচিল টপকানোর ভঙ্গি দেখে মনে হয় সে একজন যুবা পুরুষ। মিস্টার দাশগুপ্ত কি কোনো কাজকর্ম করতেন? সরকারি কাজ থেকে অবসর নেবার পর তিনি হাইফাই এন্টারপ্রাইজে যোগ দিয়েছিলেন। আপনি কতদিন এখানে আছেন? প্রায় বছর 2। মিস্টার দাশগুপ্ত আমার আগে থেকেই এখানে আছেন। আপনার সঙ্গে নিশ্চয়ই ওর হৃদ্রতা ছিল। কারুর সঙ্গে হৃদ্যতা করবার মতো স্বভাব বোধহয় ওর ছিল না। গম্ভীর ধরনের লোক ছিলেন। আমার সঙ্গে আলাপ করেছিলেন নিতান্ত স্বার্থের খাতিরে। কিরকম? আমি পেশায় সলিসিটার,
তার বিষয় সম্পত্তির বিলি ব্যবস্থার ব্যাপারে তিনি আমার কাছে এসেছিলেন। খসড়াও তৈরি করেছিলাম আমি, কিন্তু কেন জানি না রেজিস্ট্রি করে সমস্ত কিছু পাকা করতে চাননি। অবশ্য সেই থেকে আমাদের দেখা হলেই শিষ্টাচার বিনিময় হতো। তিনি উত্তরাধিকারী করতে চেয়েছিলেন স্ত্রী আর তৃপ্তিশের নামে একটি মেয়েকে। সম্পত্তির পরিমাণ কিরকম? মোহিত মিত্র দ্রুত হাতে সমস্ত লিখে নিচ্ছিলেন। বর্ধমানে 2খানা বাড়ি ও 100 বিঘা জমি, এছাড়া ফিক্সড ডিপোজিটের $1,00,000 টাকা। ও আচ্ছা, ভদ্রলোক তাহলে অবস্থাপন্ন ছিলেন। কতদিন আগে আপনার সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে কথা হয়েছিল? মাস 8 আগে। তৃপ্তি সেন ওর কোনো আত্মীয় বোধ হয়? ওটা ঠিক বলতে পারবো না। এই ফ্ল্যাট বাড়ির আর কোনো বাসিন্দার সঙ্গে দাশগুপ্তর ঘনিষ্ঠতা ছিল না বলতে চান? আমার তো তাই ধারণা। এখনকার মতন আর একটা প্রশ্ন আছে। বলুন। মিস্টার দাশগুপ্তের সঙ্গে তার স্ত্রীর দুস্তর বয়সের পার্থক্যের কারণটা কি? ইনি ভদ্রলোকের দ্বিতীয় পক্ষ, এইটুকুই জানি। সুবীর সান্যালকে বিদায় দিয়ে এবার কালীকিঙ্করকে নিয়ে পড়লেন সামন্ত। দাশগুপ্তের সঙ্গে আপনার সম্পর্ক কিরকম ছিল? তার সঙ্গে আমার আলাপ ছিল না। মাত্র গতকাল এই ফ্ল্যাটেই আমি ভাড়াটে হিসেবে এসেছি। আগে কোথায় ছিলেন? লোয়ার রেঞ্জের একটা ফ্ল্যাটে। হঠাৎ এখানে চলে এলেন যে? কসমোপলিটন পাড়ায় মন টিকছিল না। এই বাড়ির বাসিন্দা রেবতী চৌধুরীর সঙ্গে ব্যবসা সূত্রে আমার আলাপ ছিল। তিনিই আমাকে এই ফ্ল্যাটের সন্ধান দেন। এসে দেখি আমার পূর্ব পরিচিত মিস্টার সান্যালও এখানে রয়েছেন। রেবতী চৌধুরী কোন তলায় থাকেন? 1 তলায়। আপনার কিসের ব্যবসা? কন্ট্রাক্টারি করি। আচ্ছা, কোন রকম শব্দ টব্দ পেয়েছিলেন কি এই ফ্ল্যাট থেকে? আমি রাত 3টে পর্যন্ত জেগেছিলাম, কোনো শব্দ তো কানে আসেনি। সামন্ত এবার রেবতী চৌধুরীর খোঁজ করলেন। জানা গেল গত সন্ধ্যায় কোথাও বেরিয়েছেন, এখনো নিজের ফ্ল্যাটে ফেরেননি। বাড়ির অন্যান্য ভাড়াটেদের সঙ্গে তখন তাঁর কথা হলো। কাজে লাগতে পারে এমন কোনো কথা অবশ্য জানা গেল না। তবে একটি বিষয়ে সকলে একই রকম মত প্রকাশ করলেন। মিস্টার দাশগুপ্ত অত্যন্ত কড়া মেজাজের লোক ছিলেন এবং এই বাড়ির কারোর সঙ্গে মেলামেশা করতে চাইতেন না। এই সময় স্থানীয় থানার ওসি কনক রায় 2টি মূল্যবান সূত্র আবিষ্কার করলেন। প্রশ্ন উত্তরের পালা চলাকালীন তিনি দুর্ঘটনাস্থলের প্রতিটি ইঞ্চি জমি খুঁটিয়ে দেখছিলেন। তাতেই সুফল ফলেছে। কালচে নীল রঙের রিভলভারটি পাওয়া গেল সোফার তলা থেকে, আর ড্রেসিং টেবিল ও ওয়ার্ডরোবের মাঝামাঝি জায়গায় পড়েছিল সবুজ রঙের একটা খাম। রুমালে মুড়ে রিভলভারটি পকেটস্থ করলেন সামন্ত। সবুজ খামের মধ্যে থেকে একটা প্যাডের কাগজ বেরোল। নীরেন দাশগুপ্ত নিজের লেটার হেডে চিঠি লিখেছেন। চিঠিখানা এই রকম: রীতা, বিশেষ প্রয়োজনে আমাকে বিকেলের ট্রেনে বর্ধমান যেতে হচ্ছে। অফিস থেকেই গাড়ি ধরে নেব। বৃহস্পতিবার সকালে ফিরে আসছি। নীরেন। ভ্রুকুঁচকে সামন্ত চিন্তা করলেন গতকাল 15 তারিখ গেছে, অর্থাৎ গতকাল বিকেলে ওর বর্ধমান চলে যাওয়ার কথা চিঠির ভাষা অনুসারে। কিন্তু কেন তিনি গেলেন না তা বোঝা মুশকিল। বর্ধমান চলে গেলে বোধহয় এইভাবে খুন হতেন না। রহস্য ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। বর্তমানে আর এখানে কিছুই করণীয় নেই। দাশগুপ্তর ফ্ল্যাট সিল করে দেওয়া হলো। তারপর 2জন কনস্টেবল মোতায়েন করে পুলিশের অনুমতি ছাড়া কাউকে কলকাতার বাইরে পা দিতে নিষেধ করে সদল বলে মিস্টার সামন্ত ওখান থেকে বিদায় নিলেন। বেলা 10টার সময় মিস্টার সামন্ত হাসপাতালে গিয়ে পৌঁছলেন। রীতার জ্ঞান ফিরে এসেছিল বেশ কিছুক্ষণ আগে। সে নিজের বেডে শুয়ে অসহায়ভাবে এদিক ওদিক তাকাচ্ছিল। তার সৌন্দর্যের উপর কিছুটা শীর্ণভাব বিস্তার করেছে। যদিও বলকারক ওষুধ তাকে খাওয়ানো হয়েছে, তবু মনে বা শরীরে এখনো তেমন বল পাচ্ছে না। মিস্টার সামন্ত তার বেডের পাশে এসে বসলেন। আমি লালবাজার থেকে আসছি। রীতার চোখে শঙ্কা মাখানো ঔৎসুক্য। সামন্ত নিজের পদমর্যাদার গাম্ভীর্য বজায় রেখে বললেন, আপনার শোচনীয় মনের অবস্থার কথা জেনেও বিরক্ত করতে আসতে হলো। কর্তব্যের খাতিরেই আপনাকে গুটি কয়েক প্রশ্ন করতে চাই। বলুন। ব্যাপারটা কিভাবে ঘটেছিল বলুন তো? কোন ব্যাপারটা? আপনার স্বামীর খুন হওয়ার কথা বলছি। রীতা একবার নিজের মুখের ওপর হাত বুলিয়ে নিল। সেই রক্তাক্ত বেদনাদায়ক দৃশ্য তার চোখের ওপর ভেসে উঠল বোধহয়। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেবার চেষ্টা করল, তবু বলতে গিয়েও কিছু বলতে পারল না। এখন বলতে অসুবিধা বোধ করলে আমি অপেক্ষা করতে পারি। আমি বলছি, উনি রাত 11:30টার কিছু পরে ফিরলেন।
মিনিট কুড়ি সাংসারিক ব্যাপার নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল। তারপর আমি শুতে চলে গেছিলাম পাশের ঘরে। এমন সময় বাইরে থেকে কে যেন নক করলো। উনি দরজা খুলে দিলেন। আগন্তুককে আপনি দেখেছিলেন? না, মাঝে মাঝে ওই রকম অসময় লোক আসতো ওর সঙ্গে দেখা করতে। আমার এই সমস্ত গা সওয়া, তাছাড়া তখন ঘুমে চোখ জড়িয়ে আসছিল। তারপর? ও ঘরে কি কথাবার্তা হয়েছিল জানি না, কিন্তু কিছু পড়ে যাওয়ার শব্দে চমকে উঠলাম। তাড়াতাড়ি বিছানা ছেড়ে পাশের ঘরে আসতেই কে জড়িয়ে ধরলো আমায়। তারপর আর আমার কিছু মনে নেই। ঘরে ঢোকার মুখে আপনি কি কিছুই দেখতে পাননি? ওকে রক্তাক্ত শরীরে পড়ে থাকতে দেখেছিলাম। মিস্টার সামন্ত মানুষ চক্ষে দৃশ্যটি চোখে নিলেন। সাইলেন্সার লাগানো রিভলভারের সাহায্যে দাশগুপ্তকে শেষ করেই হত্যাকারী ঘরের দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। মিসেস ছুটে আসার মুখেই তাকে ক্লোরোফর্ম করে সোফায় বসিয়ে রাখে। তারপর বাথরুমে গিয়ে মেথর ঢোকার দরজা খুলে স্পাইরেলের সিঁড়ি বেয়ে বাগানে নেমে চম্পট দেয়। আপাত দৃষ্টিতে ওই দরজাটি খোলা থাকার এই হলো একমাত্র যুক্তি। এই ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হচ্ছে? আমি কিছুই আন্দাজ করতে পারছি না। এবার ব্যক্তিগত কথায় আসছি। আপনাদের কতদিন বিয়ে হয়েছিল? বছর 3। আমি শুনেছি আপনি তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। আপনার সঙ্গে তার যোগাযোগ কিভাবে ঘটেছিল জানতে ইচ্ছে হচ্ছে। অবস্থাহীন বাপ ধনী বৃদ্ধের হাতে মেয়েকে তুলে দিয়েছিলেন, এই আর কি। আপনি ছাড়া এখন ওর নিজের বলতে কে কে আছেন? ওর প্রথম পক্ষে মেয়ে তৃপ্তি হলো একমাত্র নিজের আত্মীয়। ইদানিং অবশ্য জামাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এছাড়া বলুন। দিবাকর ও সুধাকর নামে 2 আগের পক্ষের শালার সঙ্গে উনি সম্পর্ক রেখেছিলেন। ওদের চাকরির ব্যবস্থাও করে দিয়েছিলেন নিজের অফিসে। ওরা আসা যাওয়া করতো কি আপনাদের ফ্ল্যাটে? মাঝে মধ্যে আসতো। 3 জনের ঠিকানা রিতার কাছ থেকে লিখে নিয়ে ছায়াচ্ছন্ন মনে ওখান থেকে উঠলেন মিস্টার সামন্ত। স্বামীর মৃত্যুতে স্ত্রীকে তেমন শোক সন্তপ্ত বলে মনে হচ্ছে না। অবশ্য বৃদ্ধ স্বামীর জন্য সব তরুণী স্ত্রী যে কাতর হয়ে উঠবে এমন কোনো কথা নেই। তবু লোক পাঠিয়ে ডেকে পাঠানো হলো তৃপ্তি সেন ও তার স্বামীকে, এবং ওই সঙ্গে দিবাকর ও সুধাকরকে। ইতিমধ্যে রেবতী চৌধুরী কথাবার্তা বলে গেছে। লক্কা পায়রার মতো চেহারার এই লোকটি যে বিশেষ সুবিধের নয় তা এক নজর দেখলেই বুঝতে পারা যায়। আপনি আমার খোঁজ করছিলেন জানতে পেরেই চলে এলাম স্যার। নিজের দীর্ঘ চাকরি জীবনে এই ধরনের বহু লোকের মুখোমুখি হয়েছেন মিস্টার সামন্ত। কাজেই স্বাভাবিক গলায় প্রশ্ন করলেন, আপনি ও সময় নিজের ফ্ল্যাটে অনুপস্থিত ছিলেন কেন? দাশগুপ্ত বাবুকে কেউ দুনিয়া থেকে সরিয়ে দেবে আমি আগে থেকে কিভাবে জানবো বলুন? জানা থাকলে নিশ্চয়ই উপস্থিত থাকতাম। কোথায় গিয়েছিলেন? কাছে শ্রীরামপুর, ওখানেই রাত কাটিয়েছিলাম। মিথ্যে কথা বলছি না। ওখানকার কম করেও 5 জন লোক আমাকে সমর্থন করবে। আপনি তো বেশ বুদ্ধিমান লোক দেখছি। কি করেন? আগে দালালি। দালালি? কিসের? কিসের নয় বলুন স্যার? সেই কথাই তো পরিষ্কার করে শুনতে চাইছি। একযোগ হেসে নিল রেবতী চৌধুরী। মনে হলো এমন হাসির কথা সে আগে কখনো শোনেনি। দালালরা সবসময় একনিষ্ঠ থাকে না স্যার। লাভের সম্ভাবনা থাকলে যে কোনো জিনিসের দালালি করতে তাদের বাধে না। আমার বেলাতেও ওই কথাই খাটে। খুন সম্পর্কে আপনার কি অভিমত? আমার কোনো অভিমত নেই। মিস্টার দাশগুপ্তকে আপনি কতদিন থেকে চেনেন? তা 1 যুগ থেকে বলতে পারেন। তার মানে আপনি ওর সম্পর্কে অনেক কিছুই জানেন। শুধু ওর কেন, ওর স্ত্রীর সম্পর্কেও আমি অনেক কিছু জানি। বলতে গেলে একটু বেশি জানি। অর্থাৎ? যে লোক কবরের মধ্যে একটা পা ঢুকিয়ে রয়েছে তার সঙ্গে কোন ডাঁটো মেয়ে মানুষ খুশি মনে দিন কাটাতে পারে কি? আপনি জানেন স্যার, সর্বক্ষেত্রে তা সম্ভব নয়। দাশগুপ্ত জানতেন না কিংবা জেনেও চোখ বুঝে থাকতেন কিনা আমি বলতে পারবো না। তবে আমি জানি শ্রীমতী রীতা অনেক পুরুষকেই ধন্য করেছেন। সেই ধন্য পুরুষদের মধ্যে আপনিও কি একজন? কি যে বলেন স্যার,
আমি হলাম আদার ব্যাপারী, প্রমোত্তরি কেনার পয়সা পাবো কোথায়? একটু সতর্ক থাকি বলেই সময় সময় অনেক কিছু ঝুঁকে পড়ে যায়। আচ্ছা মিস্টার চৌধুরী, এমনও তো হতে পারে রীতা দেবীর কোনো উন্মত্ত প্রেমিক নিজের পথ পরিষ্কার করেছে। হতে পারে, হতে পারে। ওই প্রেমিকদের মধ্যে আপনি কজনকে চেনেন? জনা তিনেককে তো বটে। দুজনের কথা বাদ দিন, তারা কিছুদিন মধু খেয়ে সরে পড়েছে। তৃতীয় জন অবশ্য সবে পদঘাট বেঁধে কাজে নামবার চেষ্টা করছিলেন। আপনি তাকে চেনেন স্যার? কার কথা বলছেন? সুবীর সান্যাল হঠাৎ করে এদিকে দৃষ্টি ঘুরিয়েছিলেন। তাই নাকি? আপনি আর কি জানেন বলুন। আমি আর কিছু জানি না স্যার। রেবতী চৌধুরীর কাছ থেকে আর কোনো কথা বার করা গেল না। মনে হয় এই ঘোড়ের লোকটি আরও অনেক কিছু জানে। তাকে ছেড়ে দিলেও তার উপর নজর রাখার ব্যবস্থা করলেন মিস্টার সামন্ত। তৃপ্তি সেন ও তার স্বামীর কাছ থেকেও বিশেষ কিছুই জানা গেল না। সচরাচর মধ্যবিত্ত সমাজে যে ধরনের জীব দেখা যায়, জামাইটি সেই ছাঁচেই ঢালা। লোভী, হিংসুটে, শ্বশুরের প্রতি রাগ, মেয়ের রাগ বাপের ওপর আরও দুপর্দা বেশি। তার বক্তব্য হল, বুড়ো বয়সে দ্বিতীয়বার বিয়ে করে নীরেন দাশগুপ্ত অসম্ভব স্ত্রৈণ হয়ে উঠেছিলেন। স্ত্রী যে অন্যের সঙ্গে বেলেল্লাপনা করে বেড়াচ্ছে তা নাকি দেখেও দেখতেন না। তৃপ্তির দুই মামা দিবাকর ও সুধাকরের বয়স বছর 35-এর মধ্যেই। দুজনেই সুপুরুষ এবং বলিষ্ঠ দেহী। তারা ভালো চাকরি করে এবং পারিবারিক অবস্থাও তাদের ভালো। ভগ্নিপতির দ্বিতীয়বার বিয়ে করাটা তারাও ভালো চোখে না দেখলেও তার সঙ্গে সম্পর্ক রেখেছিল। মাঝে মাঝে দেখা সাক্ষাৎও হতো। তিনি যে শেষ পর্যন্ত এইভাবে খুন হবেন তা দুজনের কল্পনার অতীত ছিল। কাজেই তারা এই সম্পর্কে কিছুই জানে না। ওদের বিদায় দিয়ে মিস্টার সামন্ত চিন্তিতভাবে অনেকক্ষণ বসে রইলেন। এমন কোনো জোরালো তথ্য হাতে নেই যাতে নীরেন দাশগুপ্তর চারপাশের কাউকে হত্যাকারী হিসেবে পয়েন্ট করা যায়। তবে কি সে বাইরের কেউ? এমন কোনো কারণে এই কাণ্ড বাঁধিয়েছে যা এখন মোটেই ধরতে পারা যাচ্ছে না। অকারণেই বাসব লালবাজারে এসেছিল। হাতে কাজকর্ম না থাকলে সময় কাটানোর জন্য ও চলে আসে এখানে। বর্তমানে ওর বেকার পর্ব চলছে, তার উপর আবার কয়েকদিন থেকে শৈবাল কলকাতায় অনুপস্থিত। আড্ডা দিয়েও কিছুটা সময় বেশ কাটানো যেত, তারও কোনো ব্যবস্থা না থাকায় অগত্যা ওকে মিস্টার সামন্তর স্মরণে আসতে হলো। সামন্ত সহর্ষে অভ্যর্থনা জানাবার পর বললেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আপনার কথাই ভাবছিলাম। কেন বলুন তো? আজকের কাগজে দাশগুপ্ত মার্ডার কেসের বিবরণ বেরিয়েছে, পড়েননি? বোল্ড লেটারের হেডিং দেওয়া নিউজ নয় বলেই বোধহয় আমার চোখে পড়েনি। আমি আবার সবসময় খুঁটিয়ে কাগজ পড়তে পারি না। আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ব্যাপারটা জটিল। আমার সহযোগিতা চাইছেন কি? হাতে সময় থাকলে অবশ্যই আপনি পালাবার পথ পাবেন না। সময়ের কথা কি বলছেন মিস্টার সামন্ত? ঘড়ির কাঁটা যেন আর এগোতেই চাইছে না। আমি পুরো দস্তুর বেকার। যাক, বাঁচা গেল। কেসটা সত্যিই খুব জটিল মিস্টার ব্যানার্জি। একজনের বিরুদ্ধে অবশ্য কিছু প্রমাণ সংগ্রহ করা গেছে, তবে প্রথম থেকে এই ব্যাপারটা বলুন। সামন্ত বললেন একে একে সমস্ত কথা। বাসব পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে শুনছিল এক মনে। এবার কাজের অগ্রগতির কথা বললেই আপনি বুঝতে পারবেন কিভাবে একজন সন্দেহভাজনের সাক্ষাৎ পাওয়া গেছে। ম্যাথর যাওয়া আসা করার দরজাটা খোলা ছিল, আগেই বলেছি। অবশ্য ম্যাথরের যাতায়াত বহুদিনই উপথে নেই। ওই দরজার পাল্লা থেকে যে ফিঙ্গারপ্রিন্ট তোলা হয়েছে তার সঙ্গে সুধাকরের হাতের ছাপ মিলে যাচ্ছে। আপনি বলতে চাইছেন সেই রাতে বাগানের মধ্যে দিয়ে যে লোকটাকে কালীকিঙ্কর ও সান্যাল পালাতে দেখেছেন সে হলো সুধাকর? ঠিক তাই, কিন্তু এই অভিযোগ সে দৃঢ়তার সঙ্গে অস্বীকার করছে। ভগ্নিপতির ওই ফ্ল্যাটে সে অজস্রবার গেছে, স্পাইরালে সিঁড়ি দিয়ে ওঠানামাও করেছে কয়েকবার। কাজেই ওই দরজায় তার হাতের ছাপ পড়া কিছু অস্বাভাবিক ব্যাপার নয়, এই তার বক্তব্য। ওর কথা সত্যিও হতে পারে, কিন্তু কেসটাকে মোটামুটিভাবে গুছিয়ে আনতে গেলে ওকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আপনার ধারণাকে উড়িয়ে দিতে চাইছি না, তবে আমার মনে হয় এই কেসে রেবতী চৌধুরী হলো সবচেয়ে দামি ক্যারেক্টার। সে ইচ্ছে করলে আমাদের অনেক প্রয়োজনীয় কথা শোনাতে পারে। সুধাকরকে ধরে আনলেও আটকে রাখতে পারবেন না, কিন্তু যদি প্রমাণিত হয়ও যে সেই ওই ফ্ল্যাটের ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে পালিয়েছে,
তাহলেও নয়, তাকে জোরালো ডিফেন্স দেবে পোস্টমর্টেমের রিপোর্ট। আপনি একটু আগে বললেন না, রিপোর্টে বলা হয়েছে 11:30 থেকে 12:30টার মধ্যে হত্যাকাণ্ড সাধিত হয়েছে। রীতা দাশগুপ্তার বক্তব্য অনেকটা এই রকম। এক্ষেত্রে সুধাকরকে হত্যাকারী হিসেবে খাড়া করা যায় কি? আমার মনে হয় ওর অনেক কথা জানা আছে, চাপে পড়লে বলতে বাধ্য হবে। এমনও তো হতে পারে সে খুন করার পর কয়েক ঘন্টা ওই ফ্ল্যাটেই ছিল, তারপর 3:30টার সময় পিটটান দিয়েছে। হতে যে পারে না তা নয়, তবে প্রশ্ন হলো ওই ঘন্টা সে ওখানে কি করছিল? অকারণে নিশ্চয়ই হত্যাকারী মরা আগলে বসে থাকবে না। দেখছেন তো কিরকম জটিল ব্যাপার। আচ্ছা, সেই কুড়িয়ে পাওয়া রিভলভারটার কি হলো? অনুসন্ধান করে দেখেছি, ওটা নীরেন দাশগুপ্তর। একটা গুলিও খরচ হয়নি, চেম্বার ফুল ছিল। এর নিশ্চয়ই কোনো অর্থ আছে। আমার অবশ্য একটা সম্ভাবনার কথা মনে হচ্ছে, তবে আরেকটু না ভেবে কিছু বলতে চাই না। এবার সবুজ খামে ভরা সেই চিঠিখানার কথায় আসা যাক। আমাদের খতিয়ে দেখতে হবে দাশগুপ্ত নিজের স্ত্রীকে লিখে জানালেন বর্ধমান যাচ্ছেন, অথচ গেলেন না কেন। আমার মতে এটাও একটা ভাইটাল পয়েন্ট। আমি অবশ্য চিঠিখানা নিয়ে মাথা ঘামাইনি। আপনি ঠিকই বলেছেন, তার মত পরিবর্তনের কোনো গূঢ় কারণ ছিল কিনা তা আমাদের ভেবে দেখা দরকার। আচ্ছা, আমি এখন চলি। বাসব উঠে দাঁড়ালো। হাতে যখন কোনো কেস নেই, এই ব্যাপারটা নিয়ে অবশ্যই আমি মাথা ঘামাবো। সংশ্লিষ্ট সকলের ঠিকানাগুলো আমাকে দিন তো, প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলবো ভাবছি। আপনি কিন্তু আমার কথা সকলকে জানিয়ে রাখবেন। সামন্ত এক সিট কাগজে ঠিকানাগুলি লিখে দিলেন। বাসব ওখান থেকে বেরিয়ে বাড়ি গেল না, উত্তর কলকাতার পথ ধরল। কিছুক্ষণের মধ্যেই ওর গাড়ি বিবেকানন্দ রোডের একটি বাড়ির সামনে এসে থামল। এক নজরেই বুঝতে পারা যায় বাড়িখানা কোনো অবস্থাপন্ন ব্যক্তির। কলিং বেল পুশ করতেই একজন চাকরের সাক্ষাৎ পাওয়া গেল। সুধাকর বাবু বাড়ি আছেন? আছেন। সে বাসবকে ড্রয়িং রুমে বসিয়ে ভেতরে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে সুধাকর ঘরে প্রবেশ করল। তার সুশ্রী মুখের ওপর চিন্তার প্রলেপ পড়েছে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে বাসবের দিকে তাকালো। বাসব নিজের পরিচয় দিয়ে বলল, দাশগুপ্ত মার্ডার কেসে আমার জড়িয়ে পড়াটা সম্পূর্ণ আকস্মিক। সেই সূত্রেই আপনার সঙ্গে কথাবার্তা বলতে এলাম আমি। সুধাকর মনে মনে দারুণ উত্তেজিত হয়ে উঠেছিল। সে ভাব দমন করে বলল, আপনার মতো বিখ্যাত মানুষের নাম আমি অনেকদিন থেকেই জানি। সৌভাগ্যের বিষয় আপনি আজ আমাদের বাড়িতে এসেছেন। এবার আমায় বলুন তো ব্যাপারটা কি? বিশ্বাস করুন, খুনের সম্বন্ধে আমি কিছুই জানি না। একথা পুলিশ কিছুতেই বিশ্বাস করছে না। আমাকে সন্দেহ করে বসে আছে। কি করব বুঝে উঠতে পারছি না। ভয় আমাকে না তাড়া করে ফিরছে। আমি পুলিশের লোক নই, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। প্রাণ খুলে সমস্ত কথা বলুন। আপনার এই ভয়, এই আতান্তরের হাত থেকে আমি হয়তো আপনাকে বাঁচাতে পারবো। বেশ, বলছি সব কথা। তবে এর সঙ্গে এই কথাও জানিয়ে রাখছি, এই কেসে আমি আপনাকে নিযুক্ত করতে চাই। জামাইবাবুকে কে খুন করলো তা জানা দরকার। আপনার যা ফি তা নিশ্চয়ই দেব। আমার টাকার অভাব নেই। বেশ, তো এখন বলুন ব্যাপারটা। পুলিশ ঠিকই ধরেছে, আমি সে রাত্রে ওখানে গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? এক পারিবারিক কেচ্ছাকে ঢাকবার জন্যই তো। সে কথা আমি পুলিশকে বলতে পারিনি মিস্টার ব্যানার্জি। কেচ্ছা? প্রকৃত অর্থে তা অত্যন্ত বিশ্রী ব্যাপার। জানতে পেরেছিলাম আমার দাদা দিবাকর মজুমদার আমাদের নতুন সুন্দরী দিদির সঙ্গে অবৈধভাবে জড়িত। জামাইবাবুর অনুপস্থিতিতে উনি তার ফ্ল্যাটে যাওয়া আসা করেন। আমি দাদাকে কিছুটা আক্ষেপের সহিত চার্জ করেছিলাম। ও পুরো ব্যাপারটি অস্বীকার করে গেল। তখন দুজনকে হাতে নাতে ধরবার জন্য তৎপর হলাম। সেদিন মাঝরাতে বাথরুমে যাওয়ার সময় লক্ষ্য করলাম দাদা নিজের ঘরে নেই। সঙ্গে সঙ্গে মনে পড়ল দুপুরে যখন জামাইবাবুর সঙ্গে দেখা হয়েছিল তখন তিনি বলেছিলেন আজ বিকেলে বর্ধমান যাবেন। তার মানে দাদা এখন ওর ফ্ল্যাটেই রয়েছে। আমি আর সময় নষ্ট না করে দ্রুত ওখানে চলে গেলাম। বাগানের পাঁচিল টপকে ভেতরে ঢুকে ভাবছিলাম জামাইবাবুর ফ্ল্যাটের মধ্যে কিভাবে যাওয়া যায়। হঠাৎ ঘোরানো সিঁড়ির উপরকার দরজাটার দিকে দৃষ্টি পড়ল। পাল্লা একটু ফাঁক হয়ে থাকায় বাইরে আলো এসে পড়ছে। ভীষণ অবাক হলেও ওই পথ দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম। বাথরুমে আলো জ্বলতে থাকলেও পাশের ঘর অন্ধকার। অত্যন্ত সন্তর্পণে এগোলাম। তার পরের ঘরটা অর্থাৎ ড্রয়িং রুমে ছিল চাপা আলো। কারো সারা শব্দ নেই। চৌকাঠ পেরিয়ে ড্রয়িং রুমে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আছাড় খেলাম। তখন চোখ সয়ে এসেছে।
ওঠার মুখেই আমাকে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে হলো। জামাইবাবু রক্তাক্ত শরীরে পড়ে রয়েছে। অসম্ভব ভয় আমাকে আঁকড়ে ধরল। আমি আর ওখানে অপেক্ষা না করে ছুটতে ছুটতে বাড়ি চলে এসেছি। এছাড়া না আমি আর কিছুই জানি না। হ্যাঁ, বলতে ভুলে গেছি, হুমড়িকে পড়ার সময় ধাক্কা লেগে টেবিলের ওপর রাখা ফ্লাওয়ার ভাসটা পড়ে ভেঙে গেছিল। দেওয়ালে রক্তমাখা হাতের যে ছাপ আছে ওটা বোধহয় আপনার। হতে পারে, আমার হাতে রক্ত লেগে গেছিল। পালাবার সময় দেওয়ালে এক আধবার হাত রেখে থাকতে পারি। বাসব এতক্ষণে পাইপ ধরালো, এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, আপনার দাদা এই সমস্ত কথা জানেন? না, আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তিনি বাড়ি আছেন নাকি? আছেন, ডেকে দেব? ডেকে দিন, তার সঙ্গেও কথা বলা দরকার। সুধাকর ভেতরে চলে গেল। পাইপ টানতে টানতে বাসব ভাবতে লাগলো, এই খুনের মূল সূত্রে রয়েছে একটি নারী। ঘটনার আবর্ত অবশ্য সেই দিকেই আঙুল নির্দেশ করছে, কিন্তু এইরকম বোকার মতো নিজের পথের কাঁটাকে কি সরাবে হত্যাকারী? দিবাকর এসে বসল কোচে। সুধাকরের মতোই সুশ্রী ও সুগঠিত তার দেহ। বাসবের পরিচয় ছোট ভাইয়ের কাছ থেকে যে পেয়েছে তার প্রমাণ তক্ষুনি পাওয়া গেল। আপনার কথা অনেক শুনেছি। আজ উপযাজক হয়ে এখানে এসেছেন, এ আমাদের সৌভাগ্য। কেন এসেছি তাও বোধহয় আপনি শুনেছেন। সুধাকর বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে। আশা করি আপনিও চাইবেন আমার সঙ্গে সহযোগিতা করতে। নিশ্চয়ই। আপনার ভাই সে রাত্রে মিস্টার দাশগুপ্তর ফ্ল্যাটে গিয়েছিলেন, জানেন আপনি? পুলিশের তাই সন্দেহ। আমি অবশ্য সঠিকভাবে কিছু জানি না। আমি জানি তিনি গিয়েছিলেন। আন্দাজ করতে পারেন ওই অসময়ে তিনি ওখানে কেন গিয়েছিলেন? দিবাকর চুপ করে রইল। কিছু মনে করবেন না, আমি একটু স্পষ্ট করেই বলছি। তিনি দেখতে গিয়েছিলেন জামাইবাবুর অনুপস্থিতিতে আপনি ওখানে রাত কাটাতে গেছেন কিনা। শুনুন মিস্টার মজুমদার, আপনার ও রীতা দেবীর মধ্যেকার ব্যাপারটা আমার জানা হয়ে গেছে। আত্মীয়তার দৃষ্টিকোণ দিয়ে বিচার করলে বিষয়টা খুবই বিশ্রী। দয়া করে বলবেন কি কিভাবে আপনাদের সম্পর্কটা গড়ে উঠেছিল? এ ব্যাপারের সঙ্গে খুনের কোনো সম্পর্ক আছে কি? এখনই জোর দিয়ে কিছু বলা যায় না। আপনাদের সকলের সব কথা শোনার পর একটা সমাধানে আসা যাবে বলে আমি বিশ্বাস করি। নিজের চরিত্রের অসঙ্গতি নিয়ে আমি অবশ্য কারোর সঙ্গে আলোচনা করি না, তবে এক্ষেত্রে অন্য কথা। যদিও বুঝতে পারছি এ সমস্ত আপনার কোনোই কাজে লাগবে না। বছর চারেক আগে রীতার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় রেবতী চৌধুরী নামে একজন লোক। তখন ওর বিয়ে হয়নি। কোন রেবতী চৌধুরী? যে আপনাদের জামাইবাবুদের ফ্ল্যাট বাড়িতে থাকে? চেনেন তাহলে? হ্যাঁ, সেই। বাইরের ঠাট আর যাই থাকুক না কেন, আসলে পয়সাওয়ালা লোকেদের মেয়ে সাপ্লাই করাই তার ব্যবসা। একদিন আমায় এসে বলল, ভালো দালালি পেলে সে চমৎকার একটা মেয়ের সঙ্গে আমার রাত কাটাবার ব্যবস্থা করে দিতে পারে। রাজি হয়ে গেলাম। রীতাদের অবস্থা ভালো ছিল না, সে এইভাবেই রোজগার করত। কিছুদিন তাকে নিয়ে সময় ভালোই কাটল। তারপর সে কোথায় সরে পড়ল। এরকম হয়েই থাকে। আমি তার ব্যবহারে মোটেই আশ্চর্য হলাম না। তারপর? জামাইবাবু বাইরে বাইরেই থাকতেন। বুড়ো বয়সে বিয়ে করেছেন খবর পেয়েছিলাম। রিটায়ার করার পর কলকাতায় এলেন। নতুন দিদিকে দেখে তো অবাক, সে রীতা। আমার বিশ্বাস রেবতী চৌধুরী টাকা খেয়ে জামাইবাবুকে গেঁথে তুলেছিল। বুঝতেই পারছেন, এরপর আমার আবার পুরনো সম্পর্ক জোড়া লাগলো। জামাইবাবু কলকাতায় অনুপস্থিত থাকলেই আমি ওর ফ্ল্যাটে গিয়ে রাতটা কাটিয়ে চলে আসতাম। দুর্ঘটনার রাতে কি আপনার ওখানে যাওয়ার কথা ছিল? ছিল। বিকেলে রীতা পাবলিক ফোন থেকে ফোন করে জানিয়েছিল জামাইবাবু কলকাতায় থাকছেন না। আমি বলেছিলাম ম্যাথর যাওয়ার দরজাটা খুলে রাখতে, ওই পথ দিয়েই যাওয়া আসা করতাম। 11টায় পৌঁছে যাব এ কথাও জানিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি। কেন? জামাইবাবু বাদ সাধলেন। 11টার কিছু আগে বাগানের পাঁচিলের কাছে গিয়ে অবাক হয়ে দেখলাম জামাইবাবু পাঁচিল টপকাচ্ছেন। কাজেই আমার আর ওর ফ্ল্যাটে যাওয়া হলো না। কিন্তু আপনি বাড়ি ফিরে যাননি, কোথায় ছিলেন বাকি রাতটা? চৌরঙ্গিতে সত্যেন সেনের লাভলি হোমে। পয়সার বিনিময়ে ওখানে মৌজ করার অঢেল ব্যবস্থা। অনুসন্ধান করলেই আমার কথার সত্যতা প্রমাণিত হবে। আচ্ছা, আপনি সুবীর সান্যালকে চেনেন?
জামাইবাবুর পাশের ফ্ল্যাটে থাকতেন ভদ্রলোক, মুখ চেনাচিনি আছে। তিনি রীতা দেবী সম্পর্কে ইন্টারেস্টেড, জানেন কি? না জানলে অবাক হচ্ছি না। রীতা এমন এক জাতের মেয়ে যার পক্ষে সব ইন্টারেস্টেড পার্সনকে অবাধে সুযোগ দেওয়া সম্ভব। ঠিক আছে, এখন উঠলাম। আশা করি আপনি আমাকে সব সত্যি কথা বলেছেন। লোক আমি যতই খারাপ হই না কেন, তবু হয়তো মিথ্যে কথা বলি না। কিন্তু একটা দুশ্চিন্তা আমার রয়ে যাচ্ছে, আপনি আবার আমাকে এই হত্যাকারী ঠাওরাননি তো? বাসব উঠে দাঁড়ালো। সরাসরি এই মুহূর্তে না বলাটা ঠিক হবে না, চলে। সুবীর সান্যালকে নিজের ফ্ল্যাটে পাওয়া না গেলেও কালীকিঙ্করকে পাওয়া গেল। বাসব নিজের পরিচয় দিয়ে এবং কি উদ্দেশ্যে এখানে এসেছে তা জানিয়ে কথাবার্তা বলার অনুমতি চাইল। কালীকিঙ্করের রাজি না হওয়ার কোনো কারণ ছিল না। তিনি সাদরে বসালেন বাসবকে। পুলিশের সঙ্গে আপনার কথাবার্তা হয়েছে, আমি তা শুনেছি। আমার কিন্তু গোটা কয়েক অন্য ধরনের প্রশ্ন আছে। বলুন। রীতা দাশগুপ্তাকে আপনার কেমন মেয়ে বলে মনে হয়? চোখে অবশ্য তেমন কিছু দেখিনি, তবে শুনেছি তার স্বভাব চরিত্র তেমন ভালো নয়। কার কাছ থেকে শুনেছেন? সুবীরবাবু বলেছিলেন। আসল কথাটা কি জানেন? বুড়ো লোকেদের অল্প বয়স্কা স্ত্রীরা সচরাচর এরকমই হয়। আচ্ছা, রেবতী চৌধুরী সম্পর্কে আপনার কি ধারণা? দালালরা একটু ঘোরেল হয়, রেবতীও তার ব্যতিক্রম নয়। আপনার সঙ্গে কি ভদ্রলোকের ভালো পরিচয় আছে? বলতে পারবেন মিস্টার দাশগুপ্তের সঙ্গে তার দহরম মহরম ছিল কিনা? আমার সঙ্গে বিলক্ষণ পরিচয় আছে। দাশগুপ্তর সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা বলতে পারবো না, মনে হয় ছিল না। লাভের সম্ভাবনা না থাকলে সে পথ মারায় না রেবতী। শুনেছি দাশগুপ্ত অত্যন্ত কড়া মেজাজের এবং আত্মকেন্দ্রিক মানুষ ছিলেন। অবশ্য এখানকার কথা আমার চেয়ে অন্যরাই ভালো বলতে পারবে, কারণ আমি দুর্ঘটনার আগের দুপুরে মাত্র এখানে এসেছি। আপনার কাছে কোন সূত্রে রেবতী চৌধুরী আসেন? শুনেছেন নিশ্চয়ই আমি কন্ট্রাক্টরি করি। ও আমাকে টেন্ডারের ব্যবস্থা করে দেয়, টানাটানির সময় ছুটোছুটি করে সিমেন্ট জোগাড় করে দেয়। এই সমস্ত কাজের বিনিময়ে সে আমার কাছ থেকে টাকা পায়। দালাল মশাইকে এখন পাওয়া যাবে? সে যে কখন কোথায় থাকে বলা শক্ত। যদি বলেন ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারি। ঠিক আছে, থাক, পরে দেখা যাবে। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ, আর আপনাকে বিরক্ত করব না, পরে আবার দেখা হবে। বাসব বেরিয়ে এলো ঘর থেকে। কালীকিঙ্করও এলেন সঙ্গে। সিঁড়ির মুখে এসে দেখা গেল একজন লম্বা ও একজন বেঁটে লোক উপরে উঠে আসছে। বাসব আগে দেখেনি একে, তাই বুঝতে পারল না ওই লম্বা লোকটি রেবতী চৌধুরী। কালীকিঙ্কর বললেন, আপনি যাকে খুঁজছিলেন ওই সে আসছে। রেবতী একবার তাকালো বাসবের দিকে, তারপর বলল, এখন তো আমার সময় হবে না, একটু ব্যস্ত আছি, পরে বরং। বেশ, পরেই কথা হবে। বাসব ওদের পাশ কাটিয়ে নিচে নেমে গেল। রাস্তায় নেমে অপর ফুটপাতের মেডিকেল স্টোরটায় গিয়ে ঢুকল। ওখান থেকে ফোন করলো লালবাজারে। সৌভাগ্যক্রমে পাওয়া গেল মিস্টার সামন্তকে। হ্যালো, বাসব বলছি। আমার একজন লোক চাই যে অষ্টপ্রহর রেবতী চৌধুরীর ওপর দৃষ্টি রাখবে। হ্যাঁ, আমি অপেক্ষা করছি ফ্ল্যাট বাড়িটার অপর দিকে। হ্যাঁ, কি বললেন? 8 ঘন্টার মধ্যে পাঠাবেন? ওকে, ছাড়ছি। রিসিভার নামিয়ে রেখে কল চার্জ দিয়ে বাসব বেরিয়ে এলো ওখান থেকে। কয়েক মিনিট ফুটপাতে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ একটা সম্ভাবনা মনে উদয় হওয়ার পর আবার গিয়ে ঢুকলো মেডিকেল স্টোরটার ভেতর। ভোলকা কেবিনে খাওয়া দাওয়া সেরে রেবতী রাস্তায় পা দিল। প্রতিদিন দুবেলা সে এখানেই খাওয়া দাওয়া সারে। বেলা তখন 12:30। সিগারেট ধরিয়ে নিয়ে মন্থর পায়ে এগোতে লাগলো ফুটপাত ধরে। একসময় সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে ট্রামে উঠল রেবতী। ও বুঝতে পারল না তার সঙ্গে যে লোকটি ট্রামে উঠল সে ছায়ার মতো ওকে অনুসরণ করে চলেছে। রেবতী ট্রাম থেকে নামলো ওয়াটগঞ্জে। জাহাজিদের আড্ডাখানা এই অঞ্চল। ঘিঞ্জি পরিবেশের মধ্যে দিয়ে ও এগিয়ে চলল। সেই লোকটিও আছে যথানিয়মে পেছন পেছনে। যতই গঙ্গার কাছাকাছি হচ্ছে মাতাল জাহাজিদের সাক্ষাৎ পাওয়া যাচ্ছে তত বেশি।
তারা নানান দেশের নানান বর্ণের। রেবতী ভাঙাচোরা এক চায়ের দোকানের সামনে এসে থামল। বল্টু এসেছিল নাকি? দোকানদার এদিক ওদিক তাকিয়ে বলল, এখানেই তো ছিলেন। এই সময় বাসবের দেখা সেই বেঁটে লোকটি সেখানে উদয় হলো। আমাকে খুঁজছিলেন নাকি? কোথায় থাকো তার ঠিক নেই। তোমার যারা এদিকে পাঠিয়ে ধরে রাখা তো আমার পক্ষে প্রাণান্তকর হয়ে উঠেছে। বল্টু সমাদদার কখনো কথার খেলাফ করে না চৌধুরী মশাই। সব ব্যবস্থা করে রেখেছি। মালকুড়ি এনেছেন তো? বাসব তখন রীতার সঙ্গে কথা বলছে হাসপাতালে। তার শরীর এখন সম্পূর্ণ সুস্থ। বাসবের অনুরোধে পুলিশ এখনো তাকে হাসপাতালে রেখেছে। প্রশ্নের কিন্তু আশাপ্রদ উত্তর মোটেই পাওয়া যাচ্ছে না। তার সম্পর্কে অনেকে যা কিছু বলেছে তা নিতান্তই তার চরিত্রকে অনর্থক কলঙ্কিত করার চেষ্টা। স্বামীর মৃত্যুতে সে এখন দিশেহারা। এই সমস্ত প্রশ্নের কচকচি তার আর ভালো লাগছে না। আপনি তো আমার সমস্ত প্রশ্নই এড়িয়ে গেলেন। এখন অবশ্য তাতে কিছু যাবে আসবে না, যা জানবার তা আমার জানা হয়ে গেছে। যাই হোক, আপনি ডাক্তার ভবানী দত্তকে চেনেন? কে তিনি? আপনি তাহলে তাকে চেনেন না? না, এই নামের কোনো লোকের সঙ্গে তো আমার পরিচয় নেই। তিনি কিন্তু আপনাকে ভালো মতোই চেনেন। ঠিক আছে, এখন উঠলাম। যাওয়ার আগে আরও একটা কথা বলে যাই, এই কেস যথাসময়ে কোর্টে উঠবে সাক্ষ্য প্রমাণের বিপক্ষে। তখন কিন্তু সত্যকে মিথ্যে বলে চালালে মোটেও পার পাওয়া যাবে না। পরের দিন বাসব ইতিমধ্যে মিস্টার দাশগুপ্তর ফ্ল্যাটের মধ্যে গিয়ে ঘুরে ফিরে দেখে এসেছে। কথা বলেছে সুবীর সান্যাল ও তৃপ্তি সেনের সঙ্গে। চৌধুরীর সঙ্গে কথা না বললেও তার কার্যকলাপের চমকপ্রদ তথ্য সংগ্রহ করেছে পুলিশ ইনফরমারটির সাহায্যে। এখন জাল গুটিয়ে নিলেই হয়। বেলা 1টার সময় বাসব লালবাজারে ফোন করল। হ্যালো মিস্টার সামন্ত, বাসব বলছি। কেসটার ব্যাপারে আমি মোটেই উদাসীন নই। কেন্দ্রবিন্দুতে এসে উপস্থিত হয়েছি বলা চলে। হ্যাঁ শুনুন, আজ বিকেল 5:30টায় বাড়িতে চায়ের আসরের আয়োজন করেছি। আসা চাই কিন্তু। না না, হঠাৎ নয়। আপনি যে কাজের ভার আমায় দিয়েছেন, এই টি পার্টি তারই অঙ্গ বলতে পারেন। হ্যাঁ, সংশ্লিষ্ট সকলকে ওই সময় আমার বাড়িতে জড়ো করা কিন্তু আপনার দায়িত্ব। ঘন্টা দুয়েকের মধ্যেই সকলকে ইনফর্ম করুন, কারণ 3টের সময় আপনার কাছে আমি যাচ্ছি। হ্যাঁ, গুরুতর কাজ আছে। ইতিমধ্যে আপনি নামের জায়গায় ব্ল্যাঙ্ক রেখে একটা ওয়ারেন্ট ইস্যু করিয়ে রাখতে পারেন। সেই লোকটিকে বোধহয় বামাল সমেত ধরা সম্ভব হবে আপনার ইনফরমারের কৃতিত্বেই। এছাড়া আপনাকে নিয়ে একটা ড্রাগ হাউসে যাব। হ্যাঁ হ্যাঁ, শুধু ড্রাগ হাউস নয়, একজন ডাক্তারের বাড়িতেও যেতে হবে। গিয়ে সমস্ত কথা বলছি। এখন ছাড়ছি। বাসব রিসিভার নামিয়ে রাখল। পৌনে 6টার মধ্যেই সকলে এসে উপস্থিত হলেন। 241 কে হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের ড্রয়িং রুম গম গম করতে লাগলো। মিস্টার সামন্তও এসেছেন। তার সঙ্গে এসেছে আরও কয়েকজন পুলিশ কর্মচারী। তারা বাইরে অপেক্ষা করছে। চা ইত্যাদি পরিবেশন করে গেল বাহাদুর। বাসব লক্ষ্য করল সকলেই চা মনোযোগী হয়েছে, তবে কারুর মুখেই প্রসন্নতা নেই। সুবীর সান্যাল প্রথমে কথা বললেন। যা বলবার আছে তাড়াতাড়ি বলুন, আমার একটা জরুরি কাজ আছে। রেবতী চৌধুরী বলল, আমারও একটু ব্যস্ততা আছে, কিন্তু কি করব, পুলিশের ডাকে সাড়া না দিলে বিপদে পড়তে পারি। এই ভয়েই আসতে হলো। পুলিশকে খুব ভয় পান দেখছি। তা একটু ভয় পাই স্যার। আপনাদের অসুবিধায় ফেলার জন্য দায়ী আমি, তবে খুব বেশিক্ষণ সময় নেব না। যত তাড়াতাড়ি সম্ভব আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছে। বুঝতেই পারছেন, নীরেন দাশগুপ্তর হত্যা সংক্রান্ত ব্যাপারেই সকলকে এখানে একত্রিত করা হয়েছে। যদিও এই তদন্তের সঙ্গে আমি সরাসরি জড়িত নই, বন্ধুবর মিস্টার সামন্তর অনুরোধেই এতে আমাকে মাথা গলাতে হয়েছে।
আপনারা শুনলে খুশি হবেন, আমি হত্যা রহস্য ভেদ করতে পেরেছি। সেই সমস্ত কথা অবতারণা করার আগে আমি জানাতে চাই আপনাদের মিস্টার দাশগুপ্তর উইলের কথা। তিনি মিস্টার সান্যালকে দিয়ে যে উইলের খসড়া করিয়েছিলেন তা কার্যকরী না করে মাত্র মাস তিনেক আগে মিত্র ও দত্ত ফার্ম থেকে একটা উইল করিয়ে রেজিস্ট্রি করিয়েছিলেন। ওই ফার্মের সিনিয়র পার্টনারের মুখ থেকে পুলিশ জানতে পেরেছে তিনি তার যাবতীয় সম্পত্তি তার একমাত্র মেয়ে তৃপ্তি সেনকে দিয়ে গেছেন। এই অভাবনীয় সৌভাগ্যের কথা জানতে পেরে তৃপ্তির মুখ থেকে একটা অর্থহীন আনন্দধ্বনি বেরিয়ে এলো। স্বাভাবিকভাবেই রীতার কাছে এই সংবাদ হতাশা। সে মলিন মুখে বসে রইল চুপচাপ। হ্যাঁ, এটা ভেবে দেখবার বিষয়। দীর্ঘদিন বিপত্নিক থাকার পর দাশগুপ্ত বুড়ো বয়সে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। দ্বিতীয় পক্ষের স্ত্রীর প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি হয়, তবুও সুন্দরী অল্প বয়স্কা দ্বিতীয় পক্ষকে কিছুই না দেবার কারণ কি? যে ক্ষেত্রে মিস্টার সান্যালকে দিয়ে যে উইলের খসড়া করানো হয়েছিল তাতে অর্ধেক সম্পত্তির ব্যবস্থা ছিল। এই প্রশ্নের সূত্র ধরেই আমাকে এগিয়ে যেতে হয়েছে। ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝতে পারা যায় তিনি স্ত্রীর কার্যকলাপে ক্ষুব্ধ হয়েই তাকে এইভাবে বঞ্চিত করেছেন। সেই কার্যকলাপ অত্যন্ত গুরুতর না হলে কোনো স্বামী নিজের পছন্দ করা স্ত্রীর উপর এত কঠোর হতে পারেন না। বলা বাহুল্য ব্যাপারটা চরিত্র ঘটিত। আমরা অনুসন্ধান করে জেনেছি রীতা দেবী প্রাক বিবাহিত জীবন থেকে নিজেকে ছেড়ে রেখেছিলেন আর 10 জনের কাছে। এই সমস্ত আপনি কি বলছেন? একজন মহিলাকে অপমানিত করার একটি সীমা থাকা উচিত। আপনি অনর্থক সহানুভূতি আকর্ষণ করবার চেষ্টা করছেন। আমার মনে হয় দিবাকর বাবু আরেকবার নিজের স্বীকারোক্তি দিতে নিশ্চয়ই পেছপা হবেন না আপনি। তাছাড়া ওর কাছে আপনাকে যে প্রথমবার নিয়ে গিয়েছিল সেই রেবতী চৌধুরীও এখানে উপস্থিত। এছাড়া সময় মতো আমরা আপনার আরো খদ্দেরকে উপস্থিত করব। স্যার, আবার আমাকে নিয়ে কেন? আমতা আমতা করে রেবতী চৌধুরী চুপ করে গেল। আমি আর 1 মিনিটও এখানে থাকবো না। রীতা উঠে দাঁড়ালো। আপনার এখান থেকে এখন চলে যাওয়া চলতে পারে না মিসেস দাশগুপ্তা। বসুন, এখন আমার অনেক কিছু বলার আছে। সমস্ত কিছু আপনার শোনা দরকার। তা কেন আপনি বুঝতে পারছেন না? মিথ্যে সাক্ষী খাড়া করে আপনি আমার সম্মান নষ্ট করবার চেষ্টা করছেন। এর জন্য আমাকে কোর্ট পর্যন্ত যেতে হতে পারে। বেশ তো, যাবেন। এখন বসুন। এই ঘরের বাইরে যাওয়া যে সম্ভব নয় তা তো বুঝতেই পারছেন। আমার কথায় আর বাধা দেবেন না। দাঁত দিয়ে নিচের ঠোঁট নির্মমভাবে চাপতে চাপতে রীতা বসে পড়ল। হ্যাঁ, যা বলছিলাম, উনি যে স্ত্রীকে কিছুদিন থেকে ঘোরতর সন্দেহ করছিলেন তার প্রমাণ হলো কলকাতার বাইরে যাচ্ছেন চিঠি লিখে জানিয়েও তিনি যাননি। কয়েক ঘন্টা অন্যত্র কোথাও কাটিয়ে রাত 11টার পর চুপি চুপি বাগানের পাঁচিল টপকে ভেতরে ঢুকেছিলেন। এর অর্থ জলের মতোই পরিষ্কার, নিজের স্ত্রীকে তিনি হাতে নাতে ধরতে চাইছিলেন। কারণ তার ধারণা হয়েছিল বোধহয় তিনি কলকাতায় অনুপস্থিত থাকলেই তার ফ্ল্যাটে স্ত্রীর কোনো না কোনো নাগরের আগমন হয়। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যি সেদিন কাউকে দেখতে পেয়েছিলেন স্ত্রীর সঙ্গে? বাসব সকলের মুখের ওপর দিয়ে দৃষ্টি বুলিয়ে নিল। কেউ কোনো উত্তর দিতে পারলেন না। সকলেই বোধহয় সমস্ত প্রশ্নের উত্তর বাসবের মুখ থেকেই শুনতে চান। একমাত্র রীতার মনের ভাব বুঝতে পারা যাচ্ছে না। সে বসে রয়েছে মাথা নিচু করে। আমি তাহলে বলি, এই লাইনের দীর্ঘ অভিজ্ঞতা আমাকে যে শিক্ষা দিয়েছে তা থেকে সহজেই আমি অনেক কিছু আঁচ করে নিতে পারি যা বাস্তবের কাছাকাছি। অবশ্য ওই প্রশ্নের উত্তর একমাত্র রীতা দেবী চমৎকারভাবে দিতে পারতেন, কিন্তু তাঁর হাবভাব দেখে মনে হচ্ছে আমাদের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছে তাঁর নেই। সুতরাং আপনারা আমার রুল অফ 3 ওপর নির্ভর করুন। আমি বলবো, হ্যাঁ, সেদিন তিনি হাতে নাতেই ধরেছিলেন নিজের স্ত্রীকে। তা যদি না হতো তাহলে তিনি কখনোই খুন হতেন না। এবার আমি বলবো কিভাবে ব্যাপারটা ঘটেছিল। স্বামী কলকাতায় উপস্থিত থাকবেন না জানতে পেরে রীতা দেবী ফোনে যোগাযোগ করেন দিবাকর বাবুর সঙ্গে এবং স্থির হয় মেথর আসার দরজাটা খোলা থাকবে, ওই পথ দিয়েই দিবাকর বাবু ফ্ল্যাটে ঢুকবেন। তিনি সময় মতো এসেছিলেনও বটে, কিন্তু দাশগুপ্তকে পাঁচিল টপকাতে দেখে বাধ্য হয়ে ফিরে যান। কিন্তু ওদিকে ফ্ল্যাটের মধ্যে নিশ্চিতভাবে অন্য নাটক জমে উঠেছে। আরেক প্রেমিকেরও জানা ছিল স্বামী আজ কলকাতায় থাকবেন না, সুতরাং তিনি এলেন শ্রীমতীর সঙ্গে রাত কাটাতে।
বিশেষ আতান্তরের মধ্যে পড়লেন রীতা দেবী, কারণ যে কোনো মুহূর্তে দিবাকর বাবু এসে পড়তে পারেন এই কথাটা এই প্রেমিক প্রবরকে বলা চলে না। ও লাইনের এইরকমই নিয়ম। এই রকম পরিস্থিতিতে মেথরের দরজা খোলা পেয়ে নাটকের কালজবনের মতো সেখানে গিয়ে উপস্থিত হলেন মিস্টার দাশগুপ্ত। চিন্তা করে দেখুন পরিস্থিতি কিরকম জটিল। রাগে অন্ধ হয়ে দাশগুপ্ত রিভলভার বার করলেন দুজনকেই শেষ করে দেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগ প্রেমিক প্রবর তাকে দেয়নি। উপায়হীন অবস্থার মধ্যে তাকে হয়তো এই কাজ করতে হয়েছে, কিন্তু ভুললে চলবে না নরহত্যাকে অন্য দৃষ্টিকোণ দিয়ে বিচার করার অবকাশ কম। পরপর দুবার গুলি খেয়ে পড়ে গেলেন দাশগুপ্ত, আর তার হাতের রিভলভার ছিটকে গেল সোফার তলায়। আসল সমস্যা দেখা দিল এরপর। উত্তেজনার মধ্যে ব্যাপারটা ঘটে গেলেও এখন যে কোনো উপায়ে পরিস্থিতিকে আয়ত্তে আনা দরকার, কারণ পুলিশ স্বাভাবিকভাবেই সন্দেহ করবে রীতা দেবীকে। তিনি চাপে পড়ে হত্যাকারীর নাম বলে দিতে পারেন। তাই দুজনেই সন্দেহের ঊর্ধ্বে থাকার জন্য একটা চাল চাললেন। রীতা দেবীকে ক্লোরোফর্ম করে প্রেমিক চম্পট দিল, অর্থাৎ হত্যাকারী স্বামীকে সাবড়ে স্ত্রীকে অজ্ঞান করে সরে পড়েছে। এক্ষেত্রে স্ত্রীর সঙ্গে হত্যাকারীর কোনো সম্পর্কের কথা পুলিশ ভাবতেই পারবে না। এসব আমি কিছুই জানি না, যা মনে আসছে তাই বলে যাবেন। আমার কিন্তু সহ্যের একটা সীমা আছে জানবেন। আপনার সহ্যের সীমা কতটা তা অবশ্য আমি জানি না, তবে অভিনয় নৈপুণ্য যে আছে এই কথা স্বীকার করতেই হবে। আবারও প্রশ্ন করছি, ডাক্তার ভবানী দত্তকে আপনি চেনেন? না। ডাক্তার দত্ত, একবার এ ঘরে আসুন তো। বাসবের আহ্বানে একজন ভদ্রলোক পাশের ঘর থেকে ড্রয়িং রুমে এলেন। 40-এর নিচেই তাঁর বয়স। তিনি পাশের ঘর থেকেই সমস্ত কিছু শুনতে পাচ্ছিলেন। এখন তার কিছুটা সচকিত ভাব। একে চেনেন ডাক্তার দত্ত? হ্যাঁ, ইনি মিসেস দাশগুপ্তা। একে কতদিন থেকে চেনেন আপনি? বছর দেড়েক থেকে। বাসব সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, এর কথাটাই অবশ্য শেষ কথা নয়, আমার হাতে আরো জোরালো প্রমাণ আছে। দেখুন তো মিসেস দাশগুপ্তা, এই প্রেসক্রিপশনটা চিনতে পারছেন কিনা? বাসব পকেট থেকে একটা কাগজ বার করে মেলে ধরল। মরার মতো শুকিয়ে উঠল রীতার মুখ। ডাক্তার দত্তকে চেনেন না? এখন বোধহয় আর এই কথা অস্বীকার করা যায় না, কি বলেন? এই প্রেসক্রিপশনটা আপনার নামে ডাক্তার দত্ত ইস্যু করেছেন, এবং এটির সাহায্যে আপনি ফেভারিট ড্রাগ কনসার্ন থেকে ক্লোরোফর্ম কিনেছিলেন। চিকিৎসকের নির্দেশ না থাকলে ক্লোরোফর্ম কেনা সম্ভব হয় না। ওয়েল ডক্টর, অনুগ্রহ করে বলুন কিরকম পরিস্থিতিতে এই প্রেসক্রিপশনখানা লিখেছিলেন? ডাক্তার দত্তের মুখ লাল হয়ে উঠল। তিনি কিছু বলি করেও বলতে পারলেন না। সংকোচকে প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন, একটি নিষ্ঠুর হত্যার নেপথ্য ইতিহাস সংগ্রহে সহযোগিতা অপরিহার্য। ব্যাপারটা হচ্ছে, গত মঙ্গলবার রাত আন্দাজ 12টার সময় রীতা আমার বাড়িতে এলো। আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে, যে কোনো সময় সে আমার বাড়িতে এসে থাকে। আমি তখন একটু হুইস্কির ঝোঁকে ছিলাম। ওর কথায় নেশার মাথায় কি প্রেসক্রিপশন করেছিলাম আমার কিছুই খেয়াল নেই। পরে পুলিশের কাছ থেকে সেই প্রেসক্রিপশন দেখে বুঝলাম ক্লোরোফর্মের কথা লিখেছিলাম। ক্লোরোফর্ম কাছে ছিল না, কাজেই তা সংগ্রহ করার ব্যাপারে এত কাঠখড় পোড়াতে হয়েছিল হত্যাকারী ও রীতা দেবীকে। এই সূত্রটা সংগ্রহ করে একরকম দৈবাতি অবশ্য। ওদের ফ্ল্যাট বাড়ির সামনেই ফেভারিট ড্রাগ কনসার্ন, ওখানে গিয়েছিলাম ফোন করতে। কাজ শেষ করে বেরিয়ে আসার পরেই মনে হলো এটাই সবচেয়ে কাছাকাছি ডাক্তারখানা। পাপপ্রবণ মন মোটা দাগের ভুল বেশি করে থাকে। এখান থেকেই ক্লোরোফর্ম সংগ্রহ করা হয়নি তো? আবার গেলাম ভেতরে, জানতে চাইলাম মঙ্গলবার সারা রাত দোকান খোলা ছিল কিনা। ওরা বললেন খোলা ছিল। আমি আবারও জানতে চাইলাম সেই দিন রাত্রে কেউ এখান থেকে ক্লোরোফর্ম কিনে নিয়ে গেছেন কিনা। ওরা ইতস্তত করতে লাগলেন। অগত্যা আমাকে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে হলো। সাব ইন্সপেক্টর মোহিত মিত্র আসতেই ব্যাপারটা পরিষ্কার হলো। সাক্ষাৎ পেলাম ডাক্তার দত্তর দেওয়া প্রেসক্রিপশনের। পুলিশকে নিয়েই ছুটলাম তার বাড়ি। তিনি স্বীকার করলেন রীতা দাশগুপ্তকে এই প্রেসক্রিপশন দিয়েছিলেন। ঠিক আছে, এই সমস্ত কথা এখন থাক, এবার আসা যাক মূল প্রশ্নে। মিসেস দাশগুপ্তা, হত্যাকারীর নামটা বলবেন কি? রীতা চুপ। বিপদের গুরুত্বটা আপনি কিন্তু বুঝতে পারছেন না।
নিজেকে ডিফেন্স দেওয়ার সুবর্ণ সময়ে পার হয়ে চলেছে। রীতা তখনও চুপ। সরকার পক্ষ অবলম্বন করে প্রকৃত ঘটনা স্বীকার করে নেন, তাতে বিপদের গুরুত্ব কম। নইলে আদালতে একই দৃষ্টিকোণ দিয়ে বিচার করা হবে আপনাকে। হত্যাকারীর সঙ্গে শাস্তির বিশেষ তারতম্য হবে না আপনার। 10 বছর জেল হতে পারে, 20 বছর জেল হতে পারে, ফাঁসি হওয়াও বিচিত্র নয়। রীতা আর চুপ করে থাকতে পারল না, কেঁদে উঠল ফুপিয়ে ফুপিয়ে। তারপর কোনো রকমে বলল, ওই লোকটা ওই যে বসে আছে, আমার জীবনের শনি। সকলে সচকিত হয়ে উঠলেন। রীতার আঙুল দিয়ে নির্দেশিত কালীকিঙ্কর ঝুড়তি উঠে দাঁড়িয়ে কুঁকিয়ে উঠলেন, এ সমস্ত কি বলছেন? আপনাকে তো আমি ভালো করে চিনি না পর্যন্ত। বল আউট হয়ে গেছে কালীকিঙ্কর বাবু, আর তাকে ফিরিয়ে আনা যাবে না। বিশ্বাস করুন, উনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ওর কথাই আমার কাছে শেষ কথা নয়। আপনাকে আগেই আমি চিনেছি, এই তো একটা নাটকীয় মুহূর্ত সৃষ্টি করার প্রয়াস মাত্র। তা আপনারা সকলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন, ইনিই হলেন সেই প্রেমিক প্রবর কাম হত্যাকারী। গায়ের জোরে কাউকে খুনি প্রতিপন্ন করা যায় না। আমাকে এইভাবে অপমানিত করার ফল ভালো হবে না। বললাম না, মিসেস দাশগুপ্তার কথার উপর সবকিছু নির্ভর করছে না। তবে ওর কথা আদালতে জোরালোভাবে গৃহীত হবে সন্দেহ নেই। এরপর আসছে সেই বিশেষ প্রমাণ। রেবতী চৌধুরীর সহযোগিতায় কিছুদিন আগে আপনি যে আমেরিকান রিভলভারটা সংগ্রহ করেছিলেন, কাজটা তাই দিয়েই হয়েছে। এবং অনেক টাকা দিয়ে কেনা অস্ত্রটা আপনি এখনো ফেলে দিতে পারেননি। আবার আমাকে কেন? আপনি যে একজন সাধারণ জীব নন তা আমরা জানতে পেরেছি। মেয়েদের ব্যবসা ছাড়াও আপনি বিদেশি অস্ত্র ও অন্যান্য জিনিসের কেনাবেচা করেন। আমাদের ইনফরমার ছায়ার মতো অনুসরণ করে আপনার সম্পর্কে নিখুঁত সংবাদ সংগ্রহ করেছে। শুনলে দুঃখিত হবেন, মাত্র কয়েক ঘন্টা আগে আপনার বিশিষ্ট বন্ধু স্মাগলার বল্টু সমাদ্দারকে বামাল সমেত পুলিশ গ্রেপ্তার করেছে। সে স্বীকার করেছে সব। এই কথাও বলেছে অন্যান্য অনেক কিছুর সঙ্গে একটা .3 ম্যাগনাম রিভলভার সে বিক্রি করেছে আপনার মাধ্যমে কালীকিঙ্কর বাবুকে। ওই রিভলভার দিয়েই খুনটা করা হয়েছে কিনা তা অবশ্য সে জানে না, তবে ওটা কালীকিঙ্কর বাবুর ল্যাবরেটরির স্যানিটারি ওয়াটার ট্যাঙ্কের মধ্যে যে রাখা আছে তা সে জানে। আমার আর কিছু বলার নেই। কিভাবে কোর্টে খুনের কেস ফ্রেম আপ করা হবে বা আপনাকে বল্টু সমাদ্দারের মতো লকআপে পাঠানো হবে কিনা তা নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা নেই। সে দায়িত্ব পুলিশের। তারা এবার এগিয়ে আসছেন দায়িত্ব নিতে। রেবতী চৌধুরীর কাঁপুনি দিয়ে জ্বর এসেছে বলে মনে হলো। সে কোচের হাতল আঁকড়ে ধরে নিজেকে ঠিক রাখবার চেষ্টা করছে। কালীকিঙ্কর আর কিছু বললেন না, বসে রইলেন মুখ নিচু করে। তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে রীতা। এতক্ষণ পরে বাসব তার পাইপ ধরালো। পঙ্কিল প্রণয় গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, রাজ, বিবেক ও পারমিতার সঙ্গে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও।